নমস্কার, CNN24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আসামে করোনা ভাইরাসের নতুন রূপ, সুইডেন থেকে ফেরা যুবতীর JN1 পজিটিভ, আক্রান্ত তরুণী হোম আইসোলেশনে। একশো 46 জন সাংসদকে সদন থেকে বহিষ্কার করার প্রতিবাদে শিলচর জেলা কংগ্রেসের মিছিলে পুলিশের বাধা। শহীদ কনকলতার জন্মবার্ষিকী উপলক্ষে শিলচরে বর্ণাঢ্য শোভাযাত্রা। একই দিনে পৃথক পৃথকভাবে 11টি স্কুলের লাইব্রেরি ভবনের শিলান্যাস করলেন বিধায়ক কৌশিক রায়। রনটিলাতে অবহেলিত সিপাহী বিদ্রোহের স্বাধীনতা সংগ্রামীরা। এবারে আজকে সংবাদ বিস্তারিত। আসামে করোনা ভাইরাসের নতুন রূপ এসেছে। সুইডেন থেকে ফিরে আসা এক যুবতীর JN1 এর জন্য পজিটিভ পাওয়া গেছে। আক্রান্ত তরুণী বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন। বৃহস্পতিবার GMCH এই তরুণীর ভাইরাস পরীক্ষা করলে পজিটিভ পাওয়া যায়। জানা গেছে সারা দেশে ভাইরাসের JN1 রূপের 21টি কেস পাওয়া গেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মতে কেরালা, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং কর্ণাটকে কোভিড-19 পজিটিভ মামলার সংখ্যা বেড়েছে। দেশে বর্তমানে 2669টি সক্রিয় মামলা রয়েছে। এর মধ্যে কেরলে 2341 জন, দিল্লিতে 3 জন, গোয়ায় 19 জন, গুজরাটে 23 জন, কর্ণাটকে 92 জন, মহারাষ্ট্রে 45 জন, মধ্যপ্রদেশে 3 জন, পাঞ্জাবে 6 জন, পুদুচেরিতে 22 জন, তামিলনাড়ুতে 89 জন, তেলেঙ্গানায় 14 জন, 3টি উত্তরপ্রদেশে এবং 3টি রাজস্থানে। আসামে বর্তমানে 1টি সক্রিয় মামলা রয়েছে। নিখিল ভারত কংগ্রেস কমিটির নির্দেশে শুক্রবার এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করল শিলচর জেলা কংগ্রেস কমিটি। 146 জন সাংসদকে সদন থেকে বহিষ্কার করার প্রতিবাদে শিলচর জেলা কংগ্রেসের মিছিলে পুলিশের বাধা। ধাক্কাধাক্কি সহ স্লোগানের মাধ্যমে সড়কের মাঝখানে বসে প্রতিবাদ সাব্যস্ত করল শিলচর জেলা কংগ্রেসের কর্মকর্তারা। মই পুলিচক ৰিকুৱেষ্ট কৰি কৈছোঁ আঙুল নেদেখাব আমাৰ মানুহবিলাকক। আমি দেখাইছোঁ আঙুল নেদেখাব আমাৰ জেলত দিব বুঢ়াব নেকি আমাক জেলত বুঢ়াব নে? মই ৰেডি আছোঁ জেলত যাব কাৰণে।
ভালকে কথা পাবো আমি আসো আঙুল আঙুল না অসিক মানুষ কোনে মেসিও মানুষ আমি আসো ইয়াতে বই আসো আমি না যাও আমি নিখিল ভারত কংগ্রেস কমিটির নির্দেশে শুক্রবার এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করল শিলচর জেলা কংগ্রেস কমিটি। 146 জন সাংসদকে সদন থেকে বহিষ্কার করার প্রতিবাদে আয়োজিত এদিনের বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন স্লোগানের মাধ্যমে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জেলা শাসকের কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়। যদিও শিলচর সার্কিট হাউস রোডে আসতেই আশঙ্কা পুলিশ এবং সিআরপিএফ বাহিনী মিছিলে বাধা হয়ে দাঁড়ায়। শুরু হয় দুপক্ষের মধ্যে টানা হেঁচড়া, ধাক্কাধাক্কি। পরিস্থিতি জটিল হয়ে ওঠায় কংগ্রেস সড়কের মাঝখানে বসেই বিক্ষোভ প্রদর্শন করেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান, আজকে গত কিছুদিন ধরে লোকসভা এবং রাজ্যসভায় যে বিরোধী দলের সাংসদদেরকে যেভাবে বহিষ্কার করা হয়েছে, 146 জন সাংসদকে লোকসভা এবং রাজ্যসভা থেকে বহিষ্কার করা হয়েছে, সেটা গণতন্ত্রের জন্য একটা কালো অধ্যায়। সেটার প্রতিবাদে নিখিল ভারত কংগ্রেস কমিটির নির্দেশে গোটা সমগ্র ভারতবর্ষ ব্যাপী প্রত্যেকটা জেলাতে জেলা কংগ্রেস একটা ধর্নার আয়োজন করেছিল। সেই হিসাবে আমরা শিলচর জেলা কংগ্রেস কমিটি আমরা ধর্নার আয়োজন করেছি। আমরা যখন বের হয়েছি ধর্না নিয়ে, আমাদেরকে ওনাদের রাজ্য সরকারের পুলিশ লাগিয়ে আমাদের রাস্তার মধ্যে আমাদেরকে আটকে দেওয়া হয়েছে। আমরা এখানে ধর্নায় বসেছি। আজকে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলন করার ক্ষমতা নেই। আমরা যখনই গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন নিয়ে বের হই, তখন পুলিশ আমাদেরকে রাস্তার মধ্যে আটকে দেয়। পুলিশ আমাদেরকে গলা টিপে ধরার চেষ্টা করে, যাতে আমরা প্রতিবাদ করতে পারি না। সেটা অত্যন্ত নিন্দনীয়। ভারতবর্ষের বুকে এই ধরনের বিরোধী দলকে এইভাবে আওয়াজ বন্ধ করা, ওনাদের যে প্রচেষ্টা, ওনাদের পুলিশ দিয়ে যে প্রচেষ্টা, এটা তীব্র ধিক্কার জানাই। আমরা রাস্তায় বসেছি, আমরা এখানে বসে থাকবো যত সম্বন্ধ আমাদেরকে বলা হবে না কিসের জন্য আমাদেরকে রাস্তায় আটকানো হয়েছে। গণতন্ত্রের কণ্ঠরোধ করতেই বর্তমান সরকার পুলিশের বল প্রয়োগ করে নিজেদের ব্যর্থতাকে ঢাকার প্রচেষ্টা চালাচ্ছে। পুলিশের ভয় দেখিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে কখনো দমাতে পারবে না বর্তমান সরকার। দেশ এবং জনতার বিরুদ্ধে সরকারের বিরূপ মনোভাব রোধ করতে কংগ্রেস দল তাদের আন্দোলন অব্যাহত রাখবে বলেও এদিন কড়া ভাষায় জানিয়েছেন তিনি। মাঝপথে লাগাতার 1 ঘন্টা থাকা বিক্ষোভ প্রদর্শনের পর পুলিশ তাদের আন্দোলনকে প্রতিহত করতে শতাধিক কংগ্রেস কর্মীকে গ্রেপ্তার করে শিলচর সদর থানায় পাঠিয়ে দেয়। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ। উনিশশো 1942 সনের ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের অন্যতম শহীদ কনকলতার জন্মশতবর্ষ উদযাপনের সূচনা আজ শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে নেতাজি মূর্তির পাদদেশ পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে করা হয়। শহীদ কনকলতার জন্মশতবর্ষ উদযাপন সমিতি কাছাড়ের উদ্যোগে আয়োজিত এই শুভযাত্রার শিলচরের বিশিষ্ট নাগরিক ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। সুসজ্জিত মিছিল, ট্যাবলো সহযোগে সকাল 8টায় শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে শুরু হয় সেন্ট্রাল রোড, প্রেমতলা, অম্বিকাপট্টি হয়ে রাঙ্গিরখাড়ি পৌঁছায়। 12 কিলোমিটার হেঁটে গিয়ে তার সামনে তো চারদিক থেকে 4টা বরঙ্গবাড়ি, কামতাবাড়ি, চারদিকে থেকে 4টা মিছিল এসেছে, গিয়ে থানার সামনে জমায়েত হয়েছে। তখন যারা সিনিয়ররা ছিলেন বললেন যে মেয়েদেরকে যে তোমরা পিছনে চলে যাও, পিছনের সারিতে মেয়েরা যাও। কনকলতাই তখন এগিয়ে গিয়ে বললেন, প্রতিবাদ করলেন যে দেশের স্বাধীনতার স্বার্থে প্রয়োজনে মেয়েরাই প্রথম আত্মবলিদান দিতে প্রস্তুত।
তাই বলে কনকলতায় জাতীয় পতাকা সে সময়ের তিরঙ্গা পতাকা নিয়ে এগিয়ে গেলেন এবং এক মর্মস্পর্শী ভাষণে তিনি ঘোষণা করলেন যে মেয়েরা কোনোভাবেই পিছিয়ে নেই। তখন সেই থানার ওসি রেবতী মোহন সোম ঘোষণা করছিলেন যে আগ বাড়াবে না, আগ বাড়লেই গুলি করব। কনকলতা তখন বলছিলেন, তোমাদের গুলিতে আমাদের দেহের মৃত্যু হতে পারে, তোমাদের গুলিতে আমাদের দেহের মৃত্যু হতে পারে, কিন্তু তোমরা আমাদের লোহার তৈরি আত্মাকে হত্যা করতে পারবে না। এই বলে কনকলতা এগিয়ে গেলেন এবং অতি সামনে থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে বগাই কাছারি বলে যে কনস্টেবল তাকে গুলি করলো। লুটিয়ে পড়ার আগেও কিন্তু তিনি পতাকা পড়তে দেননি, তার সেই পতাকা মুকুন্দরাম কাকতি বা মুকুন্দ কাকতি ধরে নিলেন এবং বুকে গুলিবিদ্ধ হয়ে সে স্থানেই কনকলতা শহীদত্ব বরণ করেন 20 সেপ্টেম্বর 1942। লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে 11টি স্কুলে একই দিনে পৃথক পৃথকভাবে লাইব্রেরি ভবনের শিলান্যাস করলেন বিধায়ক কৌশিক রায়। প্রতিটিতে 15,68,000 টাকা মঞ্জুর রয়েছে। বিধায়ক কৌশিক রায় বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার গতিশীল নেতৃত্বে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের ক্রমাগতভাবে উন্নয়নশীল এবং নবরূপে উন্নয়ন অব্যাহত রয়েছে। রনটিলা ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে লড়াই বলে রনটিলা তার নাম। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় আজকের দিনে অর্থাৎ 22 ডিসেম্বর 34 নম্বর দেশীয় পদাতিক বিদ্রোহী সিপাহী দলের সুবেদার রজব আলীর নেতৃত্বে এই ভূমিতে প্রচণ্ড সংঘর্ষ হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেনাপতির লেফটেন্যান্ট রসের বাহিনীর বিরুদ্ধে। ভারতবর্ষের প্রথম স্বাধীনতা আন্দোলনের স্মৃতি বিজড়িত এই স্থানে প্রায় 28 জন স্বাধীনতা সংগ্রামীকে এই ভূমিতে বটগাছের শাখায় ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়। কিন্তু স্বাধীনতা আন্দোলনের অমর গাথায় ব্রাত্য এই ইতিহাস। বরাক উপত্যকায় ঐতিহাসিক নিদর্শন থাকা এই স্থানটি আজ অবহেলায় নিমজ্জিত। সার্ভে করছেন নাম তো রণ শব্দ যুদ্ধ, তো এখানে যুদ্ধ হয়েছিল বলেই তো এই টিলারটার নাম তৎকালীন এই অঞ্চলের যারা তারা নাম দিয়েছিলেন রণটিলা। এবং রণটিলার অনেক স্মৃতি অনেকের কাছে ছিল, এখন এটা সংরক্ষণের অভাবে বিলুপ্ত। এখানে যুদ্ধ হয়েছিল তার প্রমাণ এই যে বাংলা টিলা এটাকে বলে। এখানে এটা যখন আবাদ হয়েছিল তখন এখানে অনেক গুলি পাওয়া গিয়েছিল, কুড়াল, এমনকি লোহার পাত বা লোহার তৈরি তীর এই ধরনের কিছু পাওয়া গিয়েছিল। যুদ্ধ যে হয়েছিল এটা বাস্তব এখানে। এরপরে থেকে এই টিলাকে রনটিলা বলা হয়, কিন্তু নামে রনটিলা। কিন্তু আমি অতীব দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, একটা ঐতিহাসিক স্থান, এটা যদি কলকাতার আশেপাশে হতো বা দিল্লির আশেপাশে হতো এটা এরকম থাকতো না। এটা প্রত্যন্ত অঞ্চলে পড়ে আছে বলে আমাদের এটা অবহেলিত, কেউ বিশেষভাবে এখানে আসে না। আমরা এই এলাকাবাসী এটাকে মোটামুটি জাগিয়ে রেখেছি। 26 জানুয়ারি আমরা ফ্ল্যাগ হোস্টিং করি, স্কুলের বাচ্চা কাচ্চা নিয়ে এখানে স্লোগান দেই বা যারা আত্মার সদ্গতি কামনা করি যে 28 জন এখানে শহীদ হয়েছিলেন। এখানে একটা মাত্র স্মৃতি আছে এই অঞ্চলে, তখন কে হিন্দু কে মুসলিম তখন তো এই জাতিভেদ ছিলই না। কারণ জাতিভেদ থাকলে এখানে যে লেখা আছে রজব আলী, মেজর রজব আলীর নেতৃত্বে, এতে বোঝা যায় তখনকার দিনে হিন্দু মুসলিম মানে এত বেশি জাতিপ্রেম ছিল, দেশপ্রেম, যে হিন্দু মুসলিম নাই, দেশকে স্বাধীনতা করতেই হবে। যার ফলে রজব আলীর নেতৃত্বে এখানে যে ব্যাটালিয়ান এসেছিল, যে 28 জনের দল, সবাই এখানে নিহত হয়েছে। শোনা যায় এখানে 2-1 মহিলাও ছিলেন। সবাইকে এখানে মারা হয়েছে। একটি মাত্র লাশ এখান থেকে উদ্ধার করা হয়েছিল, এখান থেকে প্রায় 7 কিলোমিটার দূরে। তখন এটা জঙ্গিয়ার কবর নাম দিয়ে মুসলিমরা এটাকে সংরক্ষিত করেছে। কার কবর কোনো নাম পাওয়া যায়নি, বা নেট ঘেটেও এই যে 28 জনের নাম খুঁজে পাওয়া যায়নি।
শুধু রজবালির ফটো পাওয়া যায়। উদযাপনে দেখুন, সত্যি বলতে কি এখানে কোনো স্বার্থ নেই। যেখানে স্বার্থ, আজকের দিনে লাগে গভর্নমেন্টে যদি 1 লক্ষ টাকা দিত, দেখবেন এখানে হয়তো মানুষ জায়গা দেওয়া যাচ্ছে না। কিন্তু এটা তো স্বার্থ পাওয়ার জিনিস না, একটা নিজের প্রাচীন বংশধরের ঐতিহ্য রক্ষার ব্যাপার এখানে। তো আমরা যারা আছি বা দীর্ঘদিন থেকে এখানে, আমরা 1972 থেকে, তখন এটা জঙ্গল ছিল, পুরা জঙ্গল, এটাও হয়নি। তখন থেকে আমি ম্যাট্রিক দিয়েছি 72-তে, তখন থেকে আমরা মানে মোটামুটি বোঝার বয়স হয়েছে। আমি বা আমার বন্ধু আনন্দনাথ, আমার ওই পারে আছে শ্রদ্ধেয় প্রাক্তন শিক্ষক সরাহত আলী, হেরাও আসছো, রফিক সেক্রেটারি, এই যে আমরা কয়েকজন মিলে এখানে প্রতি বছর পালন করি। এবং 26 জানুয়ারি তারিখে এইখানে ফ্ল্যাগ তুলে এই বাগানের মানুষ খেলাধুলার মাধ্যমে এই জায়গাটার এই স্মৃতিটা ধরে রাখছে, কিন্তু সরকারিভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তখন এটা কি দাবি রয়েছে আপনাদের? এটা দাবি, এখানে এদের এই মৃতদের একটি স্মৃতিসৌধ হবে, এখানে একটি লাইব্রেরি হবে, জলের ব্যবস্থা হবে, কারেন্টও নেই, এখানে পর্যটন একটি কেন্দ্র হবে, এখানে জায়গা আছে, আমরা একবার স্কিম দিয়েছিলাম, এখানে লম্বা ফিশারি হবে, এখানে বোট থাকবে, এখানে কোনো পর্যটন কেউ আসলে থাকার ব্যবস্থা হবে, একটি কেয়ারটেকারের প্রয়োজন, অনেক কাজ এখানে। তো সরকারের কাছে দাবি এই জায়গাটার নাম উজ্জ্বল হোক, কারণ রনটিলা উজ্জ্বল হলে সমস্ত হাইলাকান্দি জেলার নাম উজ্জ্বল হবে, কারণ একমাত্র ঐতিহাসিক স্থান হাইলাকান্দির মধ্যে এই রণটিলা। তাই আমি আপনাদের তরফ থেকে সরকারের কাছে দাবি রাখবো এবং আপনারা আমাদের হয়ে সহযোগিতা করুন এই জায়গাকে, এই যে পবিত্র স্থানকে যাতে ইতিহাসের পাতায় স্থান দেওয়া যায়। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। লক্ষ্মীপুরের দিঘলি নালা থেকে 600 সিএফটি চুরাই কাঠ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বেলা 11টায় গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে লক্ষ্মীপুরের দিগলং এলাকায় দিঘলি নালা থেকে 600 সিএফটি চুরাই কাঠ উদ্ধার করেছেন বনকর্মীরা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রেঞ্জ অফিসার রুবেল রংফুর জানান, কাছাড় ডিমাহাসাও সীমান্ত থেকে বৃহৎ পরিমাণে চুরাই কাঠ কাছাড়ে নিয়ে আসা হয়েছে। খবর পেয়ে বন বিভাগের আধিকারিকরা অভিযান চালিয়ে 5 লক্ষ টাকার অবৈধ কাঠ বাজেয়াপ্ত করেছে। বিপুল আবেগ, উৎসাহ এবং ধর্মীয় রীতিনীতি বজায় রেখে কাঁঠালটিলা সন্তোষীমা কমিউনিটি হল শুরু হল 14তম ষোলপ্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন। শুক্রবার সকালে এ উপলক্ষে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী সন্তোষী মায়ের পূজা। সন্ধ্যায় এই ষোলপ্রহর কীর্তনের অধিবাস পূর্ণ অনুষ্ঠিত হয়। শনিবার ভোর রাত থেকে শুরু হয়ে ষোলপ্রহর হরিনাম যজ্ঞের কীর্তন অনুষ্ঠান। সোমবার ভোরবেলা এই মহাসংকীর্তন সমাপন হবে। ষোলপ্রহর হরিনাম সংকীর্তন উপলক্ষে এলাকায় প্রবল উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। কীর্তনের সূচি নিয়ে সভাপতি নৃপেন্দ্র চন্দ্র দাস জানান। এবারও আমরা রুসকান্দি জিপির কাঁঠালটিলা গ্রামে সন্তোষীমা মন্দির প্রাঙ্গণে হরির নাম ষোলপ্রহর কীর্তনের আয়োজন করিয়াছি। এই কীর্তনের আজ শুভ দিবস। কাল ভোর থেকে হরিনাম যজ্ঞের সূচনা হবে এবং সংকীর্তন শুরু হবে। এই সংকীর্তন কাল সকাল থেকে ষোলপ্রহর অর্থাৎ সোমবার ভোরে সমাপ্ত হবে। তারপর আমাদের রবিবার অর্থাৎ কীর্তনের দ্বিতীয় দিন আমাদের মহাপ্রসাদ বিতরণ হবে। প্রতি বছর আমাদের এখানে প্রায় 10,000 লোকেরকে মহাপ্রসাদ দেওয়া হয়। এই দল আমাদের হরিনাম মহাযজ্ঞের সংকীর্তন করবে। আমাদের অধিবাস দিবেন। এই অধিবাসে থাকছেন সচিনানন্দ মহারাজজি, গৌর সুন্দর সম্প্রদায়।
মহাযজ্ঞের কি উপলক্ষে এই কীর্তন, কি উপলক্ষে কত বছর থেকে আয়োজন করতে? কীর্তন আমাদের গ্রাম সহ সম্পূর্ণ এলাকা এবং ভারতবর্ষ সমগ্র বিশ্ব শান্তির উদ্দেশ্যে নিয়ে, যাতে প্রতিটি মানুষ শান্তিতে থাকতে পারে এবং সবাই ধর্মপরায়ণ ধর্মের মধ্যে দিয়ে চলে, এই উদ্দেশ্য নিয়ে আমরা এই যজ্ঞের আয়োজন করে থাকি। এবারে আজকের খেলার খবর। উধারবন্দের সামাজিক সাংস্কৃতিক সংস্থা ক্লাব গ্যালাক্সির ব্যবস্থাপনায় 27 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত 4 দিন ব্যাপী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। বৃহস্পতিবার ক্লাব প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলন ডেকে ক্লাবের কর্মকর্তাদের পাশে রেখে একথা জানান সাধারণ সম্পাদক সুজিত সি। আগত নতুন বছরের তৃতীয় শুভেচ্ছা। গত বছরের ন্যায় এবারও আমরা আমাদের গ্যালাক্সি ক্লাব এবং কালীবাড়ি রোড দুর্গাপূজা কমিটি ট্রাস্টের ব্যবস্থাপনায় যৌথভাবে আমরা শীতকালীন স্পোর্টস কম্পিটিশন, যেটা মানে গ্যালাক্সি এবং দুর্গাপূজা কমিটি ট্রাস্টের সমন্বয়ে যেটা আমরা ব্যবস্থাপনা করেছি, সেটা এবছরের 27 ডিসেম্বর আমরা শুরু করতে চলেছি, যা 30 তারিখ অবধি শেষ হবে। এবং তথাপি আমরা বলে রাখি যে আমরা রিজার্ভ ডে হিসেবে একটা দিন আমরা বাড়তি রাখছি 31 ডিসেম্বর। কোনো কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়তো যদি কখনো আমাদের খেলার মধ্যে বাধাবিঘ্ন আসে, তাহলে আমরা যাতে সেটা 31 তারিখ শেষ করতে পারি। আমাদের এই স্পোর্টসে 8টি ইভেন্ট রয়েছে। এই 8টি ইভেন্টের মধ্যে একে একে বলে যাই আমি। ব্যাডমিন্টন, ভলিবল, কাবাডি, ক্যারাম, লুডো, চেস, আমাদের ঐতিহ্যবাহী সিলেটি ঐতিহ্যবাহী 10-25-এর খেলাটি এবং 100 মিটার রেস রয়েছে। আমি খানিকটা ডিটেলসে বলতে চাইব আপনাদের আমাদের সাংবাদিক বন্ধুদের এবং আপামর জনসাধারণের অবগতির জন্য। ব্যাডমিন্টনে আমাদের এন্ট্রি ফিস রয়েছে 1000 টাকা, সাথে এটার প্রাইজ মানি রয়েছে 10,000 টাকা এবং সাথে চ্যাম্পিয়ন্স ট্রফিও, এবং তারই সাথে 5,000 টাকা রানার্স আপ প্রাইজ মানি এবং রানার্স আপ ট্রফি। এ গেল ডাবলসের কথা। সিঙ্গেলসেও 500 টাকা এন্ট্রি ফিস থাকবে এবং 5,000 টাকা এটার প্রাইজ মানি চ্যাম্পিয়ন্স ট্রফির সাথে, এবং রানার্স আপ ট্রফি এবং রানার্স আপ প্রাইজ মানি হলো 2,500 টাকা। এটা হলো ওপেন। তাছাড়া ভলিবলের ক্ষেত্রে বলে দিই, ভলিবলে আমাদের এন্ট্রি ফিস রয়েছে 1200 টাকা এবং চ্যাম্পিয়ন্স প্রাইজ মানি যেটা সেটা হচ্ছে 10,000 টাকা এবং রানার্স আপ হলো 5,000 টাকা প্রাইজ মানি, সাথে ট্রফি থাকছেই। কাবাডিতেও আমাদের একই রকমের আকর্ষণীয় প্রাইজ বোনান্সা রয়েছে। এন্ট্রি ফিস রয়েছে মাত্র 500 টাকা এবং এখানে প্রাইজ মানি রয়েছে 3,000 টাকা, সাথে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং রানার্স আপে 2,000 টাকা প্রাইজ মানি এবং সাথে রানার্স আপ ট্রফি। এছাড়া আমাদের ছোটদের জন্য আন্ডার 13-এর জন্য একটা 100 মিটার রেসও রয়েছে, যেটাতে আমরা এলাকার বৃহত্তর উদাহরণে সমস্ত বাচ্চাদের এবং ছোটদের আমরা অংশগ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। এবছর আমরা কিছু গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানাচ্ছি। আমরা প্রস্তুতি নিচ্ছি আমাদের স্থানীয় মাননীয় বিধায়ক মহাশয়, ওনাকেও আমরা আমন্ত্রণ জানাবো। আমাদের এখানকার যে মাননীয় জিপি সভানেত্রী, ওনাকেও আমন্ত্রণ জানাবো। আমরা আমাদের শিলচর ডিএসের সাথেও আমরা যোগাযোগ করবো, ওনাদেরকেও আমন্ত্রণ জানাবো, এবং আমাদের সাংবাদিক ভাইয়েরা বন্ধুরা আমাদের এই স্পোর্টস প্রজেক্টটিতে, এই স্পোর্টস ইভেন্টটিতে উপস্থিত থাকবেন বলে আমি অনুরোধ। আজ শিলচর ইন্ডিয়া ক্লাব মাঠে শিলচর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শিশুতোষ বসাক মেমোরিয়াল প্রাইজ মানি 3rd ডিভিশন নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। আজকের প্রথম খেলায় স্পোর্টিং স্পিরিট ইয়ুথ ক্লাবকে 6-4 গোলে হারিয়ে বিজয়ী সংঘ জয়ী হয়। দ্বিতীয় খেলায় গ্রিস এনজিওকে 5-0 গোলে হারিয়ে ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের জয়ী হয়। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।